দেশজুড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকার তাগিদ। জেলা উপজেলায় বিজয় মেলায় নানা পণ্যের পসরা, আনন্দ উদযাপনে নানা বয়সী মানুষের ভিড়। দেড় বছরের মধ্যেও হতে পারে নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। সরকার চাইলে আগেও সম্ভব, প্রতিক্রিয়ায় বিএনপি। চল্লিশতম বিসিএস এর 25 এএসপি কে শোকজ করেছে সারদা পুলিশ একাডেমি, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। কিশোরগঞ্জে ওভারটেক করতে গিয়ে অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কা, অটো চালক সহ নিহত 5। আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। শ্রদ্ধা ভালোবাসায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে জাতি। জেলা উপজেলায় বিজয়ের অনুষ্ঠানে দেখা গেছে সর্বস্তরের মানুষের ঢল। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চট্টগ্রামের কাট্টলীর অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে সশস্ত্র সালাম জানায় পুলিশের একটি দল। এরপর ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। অর্জিত স্বাধীনতা আমরা চেষ্টা করব যে চেতনা নিয়ে মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছিল তাদের আত্মত্যাগ যাতে বৃথা না যায়। বরিশাল নগরীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। সর্বস্তরের মানুষের ঢল নামে বগুড়া শহরের মুক্তির ফুলবাড়ি স্মৃতিসৌধে। সবাই ঐক্যবদ্ধ থেকে দেশ স্বাধীন করেছিলাম। এই দেশটাকে যেন আমরা সে একইভাবে আবারও সে একই জায়গায় আমরা নিতে পারি। খুলনার গলামারী শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রাজনৈতিক দলসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল সবার কণ্ঠে। স্বাধীনতা যেন সে প্রকাশ করতে পারে যে আমি আসলে স্বাধীন, এই কথাটা যেন বলতে আমার দ্বিধাবোধ না হয়, আমার যেন ভীতগ্রস্ত না হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা। এরপর ঢল নামে শিক্ষার্থী সহ সাধারণ মানুষের। সিলেটে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ। যার যার যেটা কাজ সেটা তাদের ঠিকভাবে করলে আমার মনে হয় স্বাধীনতাটা সঠিক রক্ষা হবে। রংপুর, মেহেরপুর, যশোর, নরসিংদী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও নাটোরে নানা আয়োজনে উদযাপন করা হয় বিজয় দিবস। নড়াইল, টাঙ্গাইল, হবিগঞ্জ, ফেনী, নোয়াখালী, গাজীপুর, মাগুরা, চাঁদপুরেও দেখা গেছে আনুষ্ঠানিকতা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কারো হাতে পতাকা, কারো হাতে ফুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে অগণিত মানুষের। লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছায়নি বলে দাবি তাদের। বৈষম্যমুক্ত দেশ আর কলুষমুক্ত রাজনীতির প্রত্যাশা জানান তারা। পাকিস্তান হানাদারের সাথে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলার আকাশে মুক্তির নিশান ওড়ার দিন ফিরে এলো আবার, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নিয়েছিল যে বাংলাদেশ, তার ৫৩তম বার্ষিকী পালন হয়েছে সোমবার। লাল সবুজ পতাকা উড়িয়ে জাতীয় স্মৃতিসৌধে বিজয়ের উল্লাস করেছে অগণিত মানুষ। বিজয়ের এই দিনে ৭১-এর সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। তারা আমাদের সেবক হিসাবে প্রত্যেকটা রাজনৈতিক দল প্লাস সরকার এই নীতি নিয়েই তারা পরিচালিত হবে। আমি এমন একটা বাংলাদেশ আশা করছি যেটা বৈষম্যহীন থাকবে, সবাই যেন তার স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে অনেক বাবা মা তাদের সন্তানদের স্মৃতিসৌধে নিয়ে এসেছিলেন। তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে ভয়হীন এক সত্যিকারের স্বাধীন বাংলাদেশ।
আমরা সামনে একটি বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না, সবাই সমানভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। আগামীতে রাজনীতিতে হিংসা প্রতিহিংসা থাকবে না এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকারও অঙ্গীকার করেন তারা। 53 বছর পর আমাদের এই বাংলাদেশ, সত্যি আজকে খুব আনন্দ লাগছে যে এত সমারোহ, সবাই স্বাধীনভাবে মুক্তভাবে এই স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করতে আসছে। সফল তো হয়েছি আমরা কিছুটা হলেও, কিছুটা বলবো না, আমরা সফল নাগরিক, এখন আমরা স্বাধীন নাগরিক, সেই স্বাধীনতাই আমরা এখন উদযাপন করছি। বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সাথে প্রতিষ্ঠা পাবে এই আশা প্রকাশ করেছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবস উদযাপনে দেশের বিভিন্ন জায়গায় বিজয় মেলা সহ নানা বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। মেলায় স্থান পেয়েছে দেশীয় সব পণ্য। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ, ডিসপ্লে সহ নানা কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে ভিড় করেছেন নানা বয়সী মানুষ। চট্টগ্রামের কাজিরদেউরির পুরাতন শিশু পার্ক মাঠে বিজয় মেলা আয়োজন হয়। শিশু কিশোরদের খেলনা, নাগরদোলা, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনে খুশি মানুষ। রাজশাহী শিল্পকলা একাডেমি মাঠে বিজয় মেলায় স্থান পেয়েছে 32টি স্টল, যেখানে রয়েছে কুটির শিল্প, হস্তশিল্প ও কারুশিল্পের নানা পণ্য। ক্রেতাদের আকর্ষণ করছে রাজশাহী সিল্ক সহ নকশি কাঁথা। তৃণমূল পর্যায়ে যে নারীরা কাজ করে তাদের দিয়ে তৈরিকৃত পোশাক তৈরি করে আমরা বিক্রি করছি। এখানে অনেক চমৎকার, মেয়েদের নিজস্ব উদ্যোগে এগুলো তৈরি করেছে, নিজেরাই তৈরি করা। খাবারগুলো সব হোমমেড, তারা নিজেরা হাতে তৈরি করা। বরিশালে বিজয় মেলায় 80টি স্টলে প্রদর্শিত হচ্ছে চারুকারু ও স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন পণ্য। নাটোরে রানী ভবানী রাজবাড়ি চত্বরে মেলা আয়োজন করে জেলা প্রশাসন। সেখানে 20টি স্টলে নানা পণ্যের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে মুক্ত মঞ্চে চলছে বিজয় মেলা। সেখানে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি বাঙালি কৃষ্টি, ঐতিহ্য, শীতের পিঠাপুলি, পাটজাত সামগ্রী অগ্রাধিকার পেয়েছে। চুয়াডাঙ্গা জেলার যতগুলো উদ্যোক্তা আছে তারা যে কার্যক্রম করে নিজস্ব উৎপাদন করে সে প্রোডাকশন এই মেলায় আমরা উপস্থাপন করেছি। এছাড়া লক্ষ্মীপুরে বিজয় মেলায় দেশীয় সহ নানা পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী বছরের শেষে অথবা 2026-এর প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের চেষ্টা সফল হবে না বলেও জানান তিনি। আমরা সেই অর্জনকে আমাদের দোষে মহান বিজয় দিবসে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবসে সোমবার সকালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান। আহতদের আত্মত্যাগ 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরও প্রথমবারের মতো নির্বাচনে ভোটদান নিশ্চিত করা হবে জানান তিনি। অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অধ্যাপক ইউনূস জানান, 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠার কাজ চলছে। আগামী জানুয়ারিতেই ঐক্যমত্য গঠন কমিশন কাজ শুরু করতে পারে বলেন তিনি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। প্রধান উপদেষ্টা বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে বিগত সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের
প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বিদেশে পাচার করা টাকায় গোলযোগ সৃষ্টি করে ফেসিবাদীরা আবার ক্ষমতায় ফেরার চেষ্টায় আছে, জানান তিনি। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। প্রফেসর ইউনূস জানান, জুলাই গণহত্যায় জড়িত সবার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সঙ্গে কাজ করছে সরকার, জানান তিনি। কঠিন, কারণ এই বিষয়ক আইন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, তবে সরকার আন্তরিক হলে আরও আগেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এমন প্রত্যাশা জানিয়েছেন কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। সকালে বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে সব কথা বলেন বিএনপি নেতারা। রাষ্ট্রের সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, সংস্কার যুগ যুগ ধরেই চলবে, সময়ের চাহিদায় সংস্কার করতে হবে। বিএনপি ক্ষমতায় যেতে নয়, সাধারণ মানুষের অধিকার আদায় করতে চায় বলেন তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে শুধু ধারণা দেয়া যথেষ্ট নয়, দিন তারিখ সহ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনের যারা পার্টিসিপেট করবে, যারা অংশী হন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আমি মনে করি আরো আগে এই নির্বাচন করা সম্ভব যদি এই সরকার আন্তরিক থাকে। কোন একটি সরকারের পক্ষে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সংস্কারের সব ইস্যু সমাধান সম্ভব না। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে সর্বজনীন কনসার্ট সবার আগে বাংলাদেশ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মনটা লয়া আমি তোমার ভালোবাসিয়া আজ আমার গটি থ্যাংক ইউ। একটা করতালি হয়ে যাক আমাদের সকলের ভালোবাসার চিশতি বাউলের জন্য। বাংলার গান, বাংলার টান আর ভালোবাসা, এই নিয়ে তো আমাদের জীবন। আর তাই তো আমরা সবাই মিলে আরো একবার বলতে চাই, সবার আগে ভালোবাসি। এত আস্তে। আচ্ছা, ডান দিকে তো আমাদের অনেক অডিয়েন্স হয়ে গেছে, রাস্তা ব্লক। আর যারা ওই সবুজ রঙের বাসগুলোতে আছেন, চলেন একবার একসাথে বলি, ভালোবাসি সবার আগে। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, এবং বিজয় দিবসের সবচেয়ে বড় উদযাপনে উপস্থিত আমরা সবাই। আমরা আছি মানিক মিয়া এভিনিউতে, সেলিব্রেশন অফ ভিক্টরি সবার আগে বাংলাদেশ কনসার্টে। অনেক অনেক শিল্পীরা পারফর্ম করেছেন এবং আরও অনেক শিল্পী পারফর্ম করবেন। রয়েছে 8টি ব্যান্ড যারা অপেক্ষা করছে পারফর্ম করবার জন্য, এবং আপনাদের সবার সহযোগিতায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের কনসার্ট। আমরা সবাইকে আবার অনুরোধ করছি, সুস্থভাবে আপনাদের নিজেদের সুরক্ষা নিশ্চিত করে আপনারা আজকে এই কনসার্ট উপভোগ করবেন। এবং যারা আমাদের সাথে এখানে রয়েছেন তারা তো সরাসরি আমাদের দেখছেনই, পাশাপাশি চ্যানেল আই এবং যমুনা টেলিভিশনে সরাসরি আমাদের এই মহান বিজয় দিবসের কনসার্ট সবার আগে বাংলাদেশ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আমাদের সবার আগে বাংলাদেশ পেজে সরাসরি কিন্তু এটি সম্প্রচার হচ্ছে। আপনারা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সারা বাংলাদেশের মানুষ দেখতে পায় একযোগে। আচ্ছা, অনেকক্ষণ মান অভিমানের কথা হয়ে গেল। এরপরে যদি বলতে হয় যে দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, এটা কি আমি বলবো? রাফসারকে বলবো আজকে? বলবো? আমার মনে হয় অডিয়েন্সের সবাই বলুক। এরপরে কাকে ডাকছে আমরা? নামটা শুনে একটু জোরে, শুনতে পাচ্ছি না, জোরে বলেন।
এরপর আমরা এমন একজন শিল্পীকে মঞ্চে ডাকতে যাচ্ছি যার গানে আপনারা সবাই হাসেন, কাঁদেন, সব রকমের ইমোশন আমরা যার গানে ফিল করি এবং যার গান শুনতে শুনতে আসলে রাতে অনেকের ঘুম হারাম হয়ে যায়, আবার অনেকের ঘুম চলেও আসে। অ্যান্ড বর্তমান প্রজন্মের মানে হার্ট থ্রব ক্রাশ যাকে বলা হয়, সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয় ইমরান মাহমুদুল। মঞ্চ থেকে নিচ্ছি ইমরানকে, সবাই জোরে একটা তালি ইমরানের জন্য। হ্যালো, চোখ চোখ ইনিয়ারে নাই সামিম ভাই, ইনিয়ারটা দিতে হবে। হ্যালো, চোখ 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 হ্যালো, চোখ হ্যাঁ, হ্যালো চোখ, হ্যালো চোখ চোখ হ্যাঁ, পাইছি পাইছি, ঠিক আছে। হ্যালো চোখ চোখ চলো, রাইট। মানিক মিয়া এভিনিউয়ে চলছে সর্বজনীন কনসার্ট, সবার আগে বাংলাদেশ। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম, চলে যাচ্ছি পরের খবরটিতে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 40তম বিসিএস এর 25 জন ক্যাডেট এএসপি কে শোকজ করেছে সারদা পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তরের মিডিয়া ইউনিটের এআইজি এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 26শে নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হাঁটতে থাকেন তারা। প্রশিক্ষক তাদের দৌড়াতে বললেও তাতে কর্ণপাত করেননি, উল্টো কটূক্তি করেন ক্যাডেটরা। এমন শৃঙ্খলা পরিপন্থী আচরণের জন্য তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম ব্যাচের 804 জন প্রশিক্ষণার্থী এসআই ক্যাডেটের মধ্যে 313 জনকে অব্যাহতি দেওয়া হয়। কিশোরগঞ্জে দুটি কাভার্ড ভ্যানের গতির প্রতিযোগিতায় প্রাণ গেল অটোরিকশার 5 আরোহীর। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরবে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর কাভার্ড ভ্যান দুটি ফেলে রেখে পালিয়ে যায় চালকরা। নিহত চালক ও এক যাত্রী পরিচয় মিললেও বাকি 3 নারীর পরিচয় এখনো জানা যায়নি। ঢাকা সিলেট মহাসড়কে নরসিংদী থেকে ভৈরবের দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যান দুটি। পরস্পরের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাওয়ার সময় এক পর্যায়ে পাশের যাত্রীবাহী সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলে প্রাণ যায় অটো চালক ও 4 যাত্রীর। পিছন দিক দিয়ে ধাক্কা মারার পর সবাই নিহত হয়েছেন। 2টা ছেলে, আমার একটা চাচাতো ভাই আর একটা আমাদের নাতি। ব্রহ্মপুত্র সেতুর পূর্ব প্রান্তে জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যান দুটি রেখে পালিয়ে যায় চালকরা। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ড্রাইভার সহ মহিলা 3 জন, পুরুষ 1 জন, এই 5 জন গুরুতর জখম প্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে মারা যায়। ড্রাইভার যে আছে সে পলাতক আছে, কাভার্ড ভ্যানের 2 জনে। এই ড্রাইভারদেরকে গ্রেফতার করার জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখছি। দুর্ঘটনার জেরে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা ও কাভার্ড ভ্যান দুটি সরানোর পর স্বাভাবিক হয় যান চলাচল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে চলছে নানা আয়োজন। চট্টগ্রামের বিজয় মেলা নিয়ে জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ।
সবুজ, এবারে কিন্তু ভিন্ন প্রেক্ষাপট এবং পরিবর্তিত পটে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। সেক্ষেত্রে একটু জানতেই চাই যে কিভাবে উদযাপিত হচ্ছে চট্টগ্রামে, ব্যতিক্রম কি চোখে পড়ছে আপনার বিজয় মেলায়? আপনি ঠিকই বলেছেন, চট্টগ্রামে দেশের যে বিজয় মেলা হচ্ছে, চট্টগ্রামে 1989 সালে প্রথম সেই বিজয় মেলার সূচনা হয়েছিল এই চট্টগ্রামের এই কাজিদ্র এলাকার এই মাঠে, যেটা আমরা এখন আজকের বিজয় মেলা হচ্ছে। এটা হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউসের সামনের যে মাঠ, সেখানে। এরপর আসলে যে অনেক দিন পরে যখন মানুষের সংখ্যা বেড়েছে, ব্যাপ্তি বেড়েছে, এরপরে এই পার্শ্ববর্তী আজিজ স্টেডিয়ামের যে আউটার স্টেডিয়াম আছে সেখানে মেলা স্থানান্তরিত হয় এবং মেলার সময় কারো 30 দিন হয়ে যায়, 1 মাস ব্যাপী বিজয় মেলা হয়েছে। এবং চট্টগ্রাম থেকে দেখে আসলে সেই ধারাবাহিকতায় পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। কিন্তু এই বছর আসলে নতুন করে আবার এই মাঠে, যে 1989 সালে যে মাঠে বিজয় মেলার সূচনা হয়েছিল, সেই মাঠে এবার বিজয় মেলা হচ্ছে এবং খুব স্বল্প পরিসরে 6 দিন মাত্র, 6 দিনের জন্য এই বিজয় মেলা হচ্ছে এবার। এবং আগে এই মাঠে জিয়া স্মৃতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতির যে একটা পার্ক ছিল, জিয়া স্মৃতি পার্ক, সেটা বছরখানেক বিগত সরকারের সময় সেটা এখান থেকে অপসারণ করা হয় এবং সেই খালি মাঠে এবার বিজয় মেলা হচ্ছে। এবং অনেকের কাছে আগের স্মৃতি, যেটা 1989 সালে যে বিজয় মেলা হয়েছিল, সেই স্মৃতি এখন ফিরে এসেছে। এবং 6 দিনের জন্য যে বিজয় মেলা, আজকে শেষ দিন এবং গত বুধবার এই বিজয় মেলা শুরু হয়েছে এবং আজকে শেষ দিন আপনি দেখতে পাচ্ছেন, যেহেতু শেষ দিন এবং 16 ডিসেম্বর, উপচে ভরা ভিড় এবং এত ভিড়ের মধ্যে মানুষ ঢুকতে পারছেন, আপনি দেখছেন। আমরাও আসলে অনেক চেষ্টা করেও সেখানে প্রবেশ করতে পারিনি, অনেকক্ষণ দাঁড়িয়েও। এবং একটু আগে এখানে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, পরে পুলিশ প্রশাসন এসে বের হওয়ার একটা পথ করে দিয়েছে। কিছুটা ভিড় কমলেই এখন আসলে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে এবং একটু পরে আরও বেশি ভিড় হবে, যেহেতু সন্ধ্যার পরে মূল ভিড়টা হয়। এবং গতকাল আমরা দেখেছি এই মেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের এই কাজিদ্রের আশেপাশে 1-2-3 কিলোমিটার যানজট ছিল এবং প্রচুর মানুষ ছিল, গাড়ি ছিল না, মানুষ অনেক অস্বস্তি ভোগান্তিতে পড়েছে এবং আজকে সেটা আরও বেশি হবে বলে মনে হচ্ছে। এবং আমরা দেখেছিলাম আইন শৃঙ্খলার এবং শৃঙ্খলার কিছুটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের মধ্যে আমরা দেখেছি অনেকে শিশু নিয়ে এসেছেন, তারা অনেক বিপাকে পড়েছেন এবং দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা দেখেছি অনেকে না ঢুকে বাচ্চা নিয়ে চলে যেতে আমরা দেখেছি এবং অনেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করতে দেখেছি যাতে বের হওয়ার এবং প্রবেশের 2টা পথ করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। আমরা দেখছি যে সেটা পুলিশ চেষ্টা করছে, তবে সেখানে আমরা যেটা আগে ঢুকে যেটা দেখেছি, সেখানে বেচা বিক্রি চলছে, নানা ধরনের পশানি সাজিয়ে মানুষ বসেছে এবং চট্টগ্রামের মানুষ সাধারণত মেলা পাগল এবং এই মেলাকে তারা কোনোভাবে মিস করতে চাইছেন। এই কারণে নারী পুরুষ এবং তরুণ এখানে মেলায় ছুটে আসছেন এবং আজকে শেষ হওয়ার কথা থাকলে আমরা শুনেছি এটা আর 2 দিন বাড়াবে বলে আমরা শুনেছি, সেটা এখন নিশ্চিতভাবে কিছু বিজয় দিবসের উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ। নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। সকালে সোনারগাঁওয়ে বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের সময় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে ফুল দিতে যান বিএনপির নেতাকর্মীরা। এ সময় সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও বিএনপির সাবেক মন্ত্রী রেজাউল করিমের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে তারা ইট পাটকেল নিক্ষেপ করে, এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে অব্যবস্থাপনার ক্ষোভের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই সময় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে ফুল না দিয়েই ফিরে যান তিনি। স্থানীয়রা জানায়, উপজেলা প্রশাসনের দেয়া আমন্ত্রণ পত্রে সকাল 8টায় শহীদ মিনারে ফুল দেওয়ার কথা উল্লেখ ছিল। নির্দিষ্ট সময় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মানুষ উপস্থিত হলেও ইউএনওকে সেখানে পাওয়া যায়নি। প্রায় 1 ঘন্টা পর ইউএনও ঘটনাস্থলে এলে ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হলে ভেঙে যায় গাড়ির সামনের কাঁচ। পরে ক্ষোভের মুখে ফেরত যান তিনি। সকাল 10টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তায় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেন ইউএনও।
বিজয় দিবসের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে দেশের পর্যটন কেন্দ্রগুলো। ভ্রমণ পিপাসুদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য কক্সবাজারে নেমেছে পর্যটকদের ঢল। হোটেল মোটেলের প্রায় ৮০% কক্ষ বুকিং হয়ে গেছে। বাড়তি ভিড়ের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। পরীক্ষা শেষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে ছুটি। পরিবার নিয়ে তাই অনেকেই বেড়াতে আসছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে। সারা বছরেই কক্সবাজারের কম বেশি পর্যটক আনাগোনা থাকলেও বিশেষ দিবস ঘিরে ভিড় বাড়ে কয়েকগুণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়সী মানুষ সাগরের সৈকতে এসে একঘেয়ে জীবনের ক্লান্তি কাটিয়ে খুঁজে নেন স্বস্তির পরশ। আর সাগরটা দেখার পরে যত মন খারাপ আছে অটোমেটিক ভালো লাগে। যত কিছু পপুলার আছে সবই আমরা দেখতে চাই, ঘুরতে চাই, উপভোগ করতে চাই। জীবনযাপনের পরে এখানে আসা আর আসলে সমুদ্র দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সমুদ্র নগরীতে ডিসেম্বর মাসে প্রতিদিনই লক্ষাধিক পর্যটক আসছেন। বছরের মাঝামাঝিতে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসায় ভাটা পড়লেও এবার ক্ষতি পুষিয়ে ওঠার আশা তাদের। ডিসেম্বর পর্যন্ত আমরা আশা করি প্রতিদিন 1 থেকে 2 লাখ এবং বিশেষ বিশেষ দিনে 3 থেকে 4 লাখ পর্যন্ত পর্যটক আসবে বলে আমরা মনে করি। পর্যটন শিল্পে প্রচুর পরিমাণ অন্য বছর প্রচুর পর্যটক আসবে এবং আমরা যে এতদিন ক্ষতির সম্মুখীন ছিলাম সেটা আমরা পুষিয়ে লাভের মুখ দেখব এবং পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে বলে আমরা মনে করি। অতিরিক্ত ভিড়ের কারণে সৈকতে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকি। আমাদের লাইফ গার্ড ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে আমরা সার্বক্ষণিক নজরে রাখি এবং আমাদের পেট্রোল টিম পেট্রোলে থাকে। যদি পানিতে কোনো সমস্যা হয় রেস্কিউ বোট নিয়ে আমরা সেখানে থাকি। কক্সবাজারের হোটেল মোটেলগুলোর 70 থেকে 80% কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ সহ স্থানীয় প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। মহান বিজয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। সকাল 10:30টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে শূন্য রেখায় জড়ো হন দুই বাহিনীর সদস্যরা। একে অপরের সাথে কুশল বিনিময় করেন তারা। সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন দিবস ও ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানানো হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানায় বিজিবি। চাঁদপুরের মতলবে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেলেন 10,000 রোগী। দিনব্যাপী এ ক্যাম্পে আসেন শতাধিক চিকিৎসক। 3 বছর ধরে মতলব উত্তরে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমির হোসেন মিয়াজি মেমোরিয়াল ফাউন্ডেশন এ ক্যাম্প আয়োজন করে আসছে। এ কাজের জন্য সামাজিক, রাজনৈতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা পেয়েছেন বলে জানান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার শামীম আহমেদ। প্রত্যন্ত গ্রামে এমন চিকিৎসা পেয়ে খুশি স্থানীয়রা। শরীয়তপুরের নড়িয়ায় যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সকালে উপজেলার চান্দনী এলাকার আলী হোসেন মোল্লার বাড়িতে এ তল্লাশি চালায় নড়িয়া থানা ও ভোজেশ্বর ফাঁড়ি পুলিশ। আলী হোসেন মোল্লা ভোজেশ্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সভাপতি বলে জানিয়েছে পুলিশ। ভোজেশ্বর ফাঁড়ির এসআই মোহাম্মদ হারুন জানান, চান্দনী এলাকার আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠান হচ্ছে এমন সংবাদ পেয়ে সেখানে যায় পুলিশ। তাদের দেখে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালায়। পরে আলী হোসেনের বাড়িতে তল্লাশি করে রামদা, তলোয়ার, ছুরি সহ 7টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আলী হোসেন মোল্লার স্ত্রী শাহনাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে নড়িয়া থানায় নেওয়া হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি ফিলিং স্টেশনে তেলের ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ উদ্ধারের সময় বিস্ফোরণে এক ফায়ারকর্মী দগ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার হাসারা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে স্থানীয়রা ট্যাঙ্কে জুনাইদ নামে এক শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জুনাইদের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 7-8 ঘন্টা আগে মরদেহটি ট্যাঙ্কটিতে পড়েছিল। এ সময় তেলের ট্যাঙ্কটিতে কোনো গ্যাস রয়েছে কিনা তা দেখতে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন জ্বালালে বিস্ফোরণ ঘটে। এতে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফিলিং স্টেশনটি গত 2 সপ্তাহ ধরে বন্ধ ছিল। এ ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।